গ্রামের প্রত্যেকটা স্বাদ যেন কোথাও হারিয়ে গেছে। প্রত্যেক খাবারের আনন্দ যেন ফিকে হয়ে গেছে। চারজনে বেরোলো খুঁজতে সেই জাদুই রাস্তা। সিঙ্গারার পাহাড় দেখালো আবার রাস্তা। বীজে ছিল ভালোবাসা, যেটা মাটিতে মিশে গেল। আর প্রত্যেক হৃদয় আনন্দের স্বাদ জেগে উঠল। বিরজু কিচেনে দাঁড়িয়ে একটা গরম শোরভা বানাচ্ছিল। পুরো কিচেনে সেই শোরভের সুগন্ধ ছড়িয়ে গেছিল, আর হালকা ভাবের সাথে পরিবেশ গরম হয়ে গেছিল। বিরজু মাটির পাত্রে শোরভা ক্রমশ নাড়তে লাগলো, যাতে ওইগুলো জ্বলে না যায়। এর মাঝেই সতীশ কিচেনে এলো। ও পাশে রাখা প্লেট থেকে রুটি নিয়ে নিল। বিরজু তাতে গরম গরম শোরভা দিয়ে দিল। সতীশ একটা বাইট নিল, কিন্তু ওর সেই স্বাদটা একটু অদ্ভুত লাগলো। বিরজু, আজকে মনে হয় তুমি নুন দিতে ভুলে গেছো একদম। এতে তো কোনো স্বাদই নেই। এমন মনে হচ্ছে যেন আমি কাগজ চিবাচ্ছি। না সতীশ, আমি সবকিছু এর মধ্যে দিয়েছি। আমি তো তাজা মশলা দিয়েছি, লবণ দিয়েছি, আর লঙ্কাও দিয়েছি এতে। এটা কি করে হতে পারে? কালকেও এরকম হয়েছিল। মা কারি বানিয়েছিল, আর তাতে তেমন স্বাদও ছিল না একদম। গ্রামে তো সবাই এটাই বলছে। আমাদেরকে এর ব্যাপারে কিছু করতে হবে। খাবারে যদি স্বাদ না আসে, তাহলে তো কিছুই থাকবে না। চলো আমরা গিয়ে কাকুকে জিজ্ঞেস করে দেখি। বিরজু আর সতীশ মাথা নাড়িয়ে সহমতি দিল। এইভাবে নিজের খাবার ওরা শেষ করলো আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর বিরজু আর সতীশ চৌপালে পৌঁছালো, যেখানে মনোহর কাকা প্রথম থেকেই বসেছিল। সুমনও সেখানে জুটের ব্যাগ নিয়ে বসেছিল। বিরজু আর সতীশ ওদের কাছে এসে পৌঁছালো। এইসব বাচ্চারা, আমি জানি তোমরা এখানে কেন এসছো। পুরো গ্রামে স্বাদ চলে গেছে একদম। ফল মিষ্টি নেই, আর সবজি ফিকা হয়ে গেছে। হ্যাঁ কাকা, আমি এই আপেলগুলোর পরীক্ষা করেছিলাম। এগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু এদের মধ্যে কোনো রসই নেই। এমন মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের স্বাদ ফেরত নিয়ে নিয়েছে। কাকু, এরকম কেন হচ্ছে? আমরা তো কারো কোনোদিন ক্ষতি করিনি, তাহলে এই ফিকা হয়ে যাচ্ছে কেন? এটা কারো ভুল নয়। কখনো কখনো দুনিয়াতে একটা নতুন শক্তির প্রয়োজন হয়। আমি আমার পুরনো বইতে স্বাদের ব্যাপারে অনেক কিছু পড়েছি। তাতে সিঙ্গারার পাহাড়ও বলা হয়। সিঙ্গারার পাহাড়? ওখানে কি সত্যি সিঙ্গারা হয় নাকি? হ্যাঁ, ওটা একটা জাদুই জায়গা। আমরা যদি ওখান থেকে স্বাদের বীজ নিয়ে আসি, তাহলে আমাদের খাবে আবার প্রাণ ফিরে আসবে। কিন্তু এই রাস্তাটা খুব কঠিন। আমরা রাজি আছি কাকা। ভালো স্বাদ তো খাবারে হওয়াই চাই, তাই না বিরজু? হ্যাঁ হ্যাঁ, কেন না? চলো না চাচা, আমরা ওখানে যাই। চারজনে একসাথে মাথা নাড়িয়ে সহমতি দিল আর সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর চারজনে ঘন আর ধোঁয়ায় ভর্তি জঙ্গলের দিকে এগিয়ে গেল। মনোহর কাকা নিজের হাতে কাঠের লাঠি নিয়ে রাস্তায় আসা বাধাগুলোকে অতিক্রম করে এগিয়ে যেতে লাগলো। এই ধোঁয়া সাধারণ ছিল না, বরঞ্চ হালকা সোনালি রঙের ছিল। চারজন কোনো সাহায্য ছাড়াই নিজেদের আন্দাজে আগে এগিয়ে যেতে লাগলো। এখানকার হাওয়া খুব ভারী। এরম মনে হচ্ছে যেন আমরা কোনো রান্নাঘরের ধোঁয়ার দিকে এগোচ্ছি। আমাদের একসাথে থাকতে হবে। কাকা, আমরা কি সঠিক রাস্তায় আছি? আমি তো চারিপাশে হলুদ ধোঁয়াই দেখতে পাচ্ছি। আমি তো আর বেশি অপেক্ষা করতেই পারছি না একদম। ধৈর্য রাখো সতীশ। যখন আমরা হাওয়ায় মশলার গন্ধ পাবো, তখন বুঝে নেবে যে আমরা পৌঁছে গেছি। ওই পাহাড়টা কোনো সাধারণ পাহাড় না। তখনই হঠাৎ ওদের সামনে একটা জোরে আলো চমকালো, আর চারজনে নিজের চোখ হাত দিয়ে ঢেকে দিল। যখন ওরা আবার নিজের চোখ খুলল, তো দেখলো ওরা এখন ওদের গ্রামে নয়, ওরা একটা আলাদাই দুনিয়ায় দাঁড়িয়ে আছে। তখনই বিরজু দূরে কিছু একটা দেখতে পেল। ওই দেখো, ওই সামনে কি আছে? চারজনে এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছিল। এখানকার মাটি বা ঘাসের নয়, ওটা ছোট ছোট কড়াই সিঙ্গারা দিয়ে তৈরি। আশেপাশে বড় বড় পাথর ছিল, যেটা গোল আলুর মতো দেখাচ্ছিল।
গাছে পাতা ছিল, যেটা তাজা ধনেপাতার মতো দেখাচ্ছিল। বাহ, এখানকার মাটিও তো বেশ কুরকুরি খেতে। আমি কি এক টুকরো খেয়ে দেখব? এখনই না সতীশ, প্রথমে আমরা ওই পাহাড় পর্যন্ত তো পৌঁছেনি, তারপরে দেখব। বিরজু, দেখো এই পাথরগুলো। ওগুলো পাথর নয়, ওগুলো তো সেদ্ধ আলুর মতো দেখাচ্ছে। এখানকার পরিবেশ পুরোপুরি আলাদা। এই জায়গাটা তো খুব সুন্দর। এখানে তো কোনো বাড়ি নেই, শুধু সুখ আর শান্তি রয়েছে। চলো আগে এগিয়ে যাই। ওরা আগে এগিয়ে গেল, আর অন্তত 1 ঘন্টা পর ওরা শেষ অবধি সিঙ্গারার পাহাড়ে পৌঁছে গেল। ওই পাহাড়ের নিচে একটা গুফা ছিল, যার চারপাশে তাজা আর অনেক বড় বড় সবজি ছড়ানো ছিল। গুফা দিয়ে চাটনির নদী বয়ে যাচ্ছিল। কত বিশাল! এ তো দুনিয়ার সব থেকে বড় সিঙ্গারা মনে হচ্ছে। ওই দেখো, ওই নদীটা, ওটা তো পুদিনার চাটনি। যদি আমার কাছে একটা বড় কৌটো থাকতো। কিন্তু আমাদের তো ওপরে যেতে হবে। কাকা, স্বাদের বীজ কোথায় পাবো? ওইটা এই পাহাড়ের চূড়ায় একটা সোনার সিংহালার মধ্যে লুকানো আছে। আমাদের সামলে চড়তে হবে। এই পাহাড়টা খুব স্লিপারি হতে পারে কিন্তু। 4 জনে মাথা নাড়িয়ে সহমতি দিল আর পাহাড়ের কাছে পৌঁছে গেল। ওরা একে অপরকে সাহায্য করতে করতে চড়তে শুরু করলো। মাটি কুড়কুড়ে মনে হচ্ছিল, প্রত্যেক পদক্ষেপে যেন মনে হচ্ছিল ভেঙে যাবে। ওদের জুতো পিছলে যাচ্ছিল, এই জন্য সবার একটু উঠতে অসুবিধা হচ্ছিল। তখনই ওপর থেকে একটা টুকরো ওদের দিকে আসছিল, কিন্তু ভাগ্যবশত একটু দূরে গিয়ে পড়ল। ওরা একটু দাঁড়িয়ে শ্বাস নিল। সব ঠিক আছে? এখানে তো কোনো গাছই দেখতে পাচ্ছি না আমি। আমাদেরকে একে অপরের হাত ধরে হাঁটতে হবে। হ্যাঁ, আমি বীরজুর হাত ধরছি, আর বীরজু চাচার। আর সুমন, তুমি সামনের রাস্তা দেখো। এখানকার মাটি, এখানকার মশলা কিন্তু খুবই গুঁড়োর মতন। সাবধানে থাকবেন যেন চোখে না চলে যায়। সাব্বাস বাচ্চারা, ঐক্যতাই হলো সব থেকে বড় শক্তি। আমরা প্রায় পৌঁছে গেছি। ওরা আগে এগোতে এগোতে ছোট ছোট পদক্ষেপ রাখলো, আস্তে আস্তে সামলে একে অপরকে সাহায্য করে এগোতে লাগলো। কিছুক্ষণ পর ওরা সিঙ্গারার পাহাড়ের ওপরে সমতল জায়গায় পৌঁছে গেল। ওপর থেকে দেখা পরিবেশ খুবই সুন্দর দেখাচ্ছিল। ওরা দূর থেকে ছড়িয়ে থাকা পুরো খাবারের গ্রাম দেখতে পাচ্ছিল। ওরা ওখানে কালো নুনের পাথর দিয়ে তৈরি একটা বেদি দেখতে পেল, আর ওই বেদির ওপরে একটা চকমকে সিঙ্গারা রাখা ছিল। কত সুন্দর! এটা তো কোনো গয়নার মতন মনে হচ্ছে। এটাই হলো সেটা, আমাদের গ্রামের খুশির চাবি। দাঁড়াও, এটা ছোঁয়ার আগে আমাদের কিছু ভাবা উচিত। একে নিয়ে যাওয়ার কোনো নিয়ম আছে? এটাকে সেই ওঠাতে পারে যে কথা দেবে যে সে কখনো স্বাদের ঘমন্ড করবে না, আর সবসময় সবাইকে এক রকমের খাবার খাওয়াবে। বীরজু আগে এগোলো, শান্ত আর বিনম্র চেহারার সাথে। ও নিজের হাতে সেই সোনালি সিঙ্গারা উঠিয়ে নিল। আমি কথা দিচ্ছি, আমি এই স্বাদটা সবসময় সবার ভালো করার জন্যই ব্যবহার করব। আমাদের গ্রামে কেউ কখনো খিদায় মরবে না। তখনই সেখান থেকে একটা তীব্র সাদা আলো বেরোলো, আর সেই সিঙ্গারা বদলে 7টা সোনা বীজে পরিবর্তিত হলো। বীরজু, তুমি করে দেখিয়েছো। এখন আমাদের কাছে সেই সব কিছু আছে যেটার আমাদের প্রয়োজন ছিল। এখন আমাদের ফিরে যাওয়া উচিত। 4 জনে মাথা নাড়িয়ে সহমতি দিল। বীরজুর হাতে রাখা চকমকে বীজের ওপরে সবার নজর আটকে গেল। ওরা সবাই সিঙ্গারার পাহাড় থেকে নিচে নামতে লাগলো। রাস্তা অন্ধকার ছিল, কিন্তু সোনালি বীজের চমক ওদের আগে এগোতে অনেক আলো দিচ্ছিল। ফেরত যাওয়ার সময় সুমন কিছু সবজির গাছ ছিঁড়ে নিল। এইসব দেখে মনোহর কাকা খুবই খুশি হলেন। উনি সবার বন্ধুত্ব দেখে আনন্দ পেলেন। যখন আমরা গ্রামে পৌঁছবো তাহলে সবার আগে কি বানাবো? আমি তো চাই যে একটা বিরাট বড় আমন্ত্রণ রাখবো। হ্যাঁ সতীশ, আর আমরা এই মশলার ব্যবহারও করব যেগুলো আমরা এখান থেকে পেয়েছি। আমরা সবাইকে শেখাবো যে খাবার আসল স্বাদ কোনো শুধু মশলাতে না, বরঞ্চ সেটা ভালোবাসায় বানানোর মধ্যে। একদম। আর এই জাদুই বীজ আমাদের মাটিকে আবার সুস্বাদুতে ভরে দেবে। 4 জনে মাথা নাড়িয়ে সহমতি দিল আর আগে এগিয়ে গেল। এইভাবেই রাত শেষ হলো।
পরের দিন চারজনে বীরচুর উঠোনে এসে পৌঁছালো। ওদের ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু ওদের ভেতরের উৎসাহ এখনো সজাগ ছিল। বীরচু আর সতীশ মাটিতে 7টা গর্ত করলো। তারপর বীরচু প্রত্যেক গর্তে এক এক বীজ ফেলে ওপর দিয়ে মাটি ঢেলে দিল। সুমন সেই পুঁতে যাওয়া বীজের ওপরে প্রত্যেকটার ওপরে জল দিল। গ্রামের লোকেরা স্বাদ ফিরে এসছে আর আমাদের মাটি আবার আনন্দে ভরে উঠবে। হঠাৎ পুঁতে দেওয়া বীজ থেকে একটা আলো বেরোলো, যেটা সোজা আকাশের দিকে যাচ্ছিল আর পুরো গ্রামে ছড়িয়ে গেল। তার সাথে একটা খুবই সুন্দর আর সুস্বাদু গন্ধ ছড়িয়ে গেল আর সবাইকে আনন্দিত দেখাচ্ছিল। আর সেই রাতেই গ্রামের সব লোকেরা বীচের ময়দানে চড়ুই ভাতির জন্য একাঠা হলো। বীরচু, মনোহর কাকা, সুমন আর সতীশ এই চড়ুই ভাতির উপস্থাপনা করেছিল। বীরজু সবাইকে পরিবেশন করলো। সতীশ নিজের প্লেটে অনেকগুলো সিঙ্গারা নিয়ে বসেছিল। সুমন আর মনোহর কাকা সবাইকে খুশিতে খেতে দেখলো। বীরজু, এই সিঙ্গারাগুলো তো ওই পাহাড়ের থেকেও বেশি সুস্বাদু। হয়তো এই জন্যই, কারণ তুমি এগুলো আমাদের জন্য বানিয়েছো। আজকে আমি বুঝতে পেরেছি যে স্বাদ শুধু মুখের জন্য নয়, এটা মনের আনন্দের জন্য। আমরা শিখলাম যে প্রকৃতির প্রত্যেকটা জিনিস খুব দামি। যদি আমরা তার খেয়াল রাখি তাহলে সেও আমাদের যত্ন করবে। সব সময় মনে রেখো, জীবনের আসল স্বাদ একসাথে থাকা আর ভাগ করে খাওয়ার মধ্যে। এখন সবাই আবার আনন্দ হয়ে গেল, গ্রামের স্বাদ আবার ফেরত এলো। আর এর সাথে কাহিনী এখানেই শেষ হলো।